বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢোকার সাহস হচ্ছে না তার, যদিও তাকে এখনো রোজদের পরিবারের কেউ দেখেনি, রোজও দেখেনি, চিনতে পারবে না। কনফিডেন্সের সাথে ভিতরে ঢুকে যাওয়া উচিত তার, কিন্তু তবুও ভয় করছে। বাই এনি চান্স কোনোভাবে ধরা পড়ে গেলে রক্ষে থাকবে না। কি যে করবে তার সাথে আল্লাহ জানে, জানেও মেরে দিতে পারে। জেহব, বোগাম, ইউনু, লি জাং-সুক খানিকটা দূরে বিশাল ঝাউ গাছের পেছনে লুকিয়ে আছে। মূলত তারা চারজন আয়োকে প্রোটেক্ট করতে এসেছে। কোনোভাবে যদি ধরা পড়ে যায় তাহলে তারা আয়োকে নিয়ে পালাবে, বন্দুক, চাকু সহ সব ধরনের যন্ত্র নিয়ে সাথে। জেহব বড়ই চিন্তিত। 10টা না 5টা না, একটা মাত্র বউ তার, তাও আবার মাত্র একবার বাসর হয়েছে। আহারে, ওকালে বউ হারালে আর কি বউ পাবে সে? একটা জীবন বউহীনা কেটে যাবে, আর কোনোদিনও চুমুর স্বাদ গ্রহণ করতে পারবে না, মেশিনের পাওয়ার দেখাতে পারবে না। এসব ভাবতে কান্না পায় জেহবের। সে নাক টেনে টেনে বলে, ভাই, আব্বা আমার বউটাকেই পেল। বিশ্বাস কর, কায়ের টুনটুনি পাওয়ারফুল হয়ে গেলেও মানতে পারবো, কিন্তু আমার বউয়ের কিছু হলে তারায় তারায় আগুন জ্বালিয়ে দিব। তোরা লিখে রাখ। বোগাম বড়ই সরল গলায় বলে, পয়েন্ট 1, তুই তারার কাছে যাবে কিভাবে? আর পয়েন্ট 2, দেশলাই পাবে কোথায়? পয়েন্ট নাম্বার 3, এতগুলো তারা জ্বালাতে কতটা কেরোসিন লাগবে? এত কেরোসিনই বা পাবে কোথায়? বিরক্ত জেহব চোখ মুখ কুঁচকে ফেলে। ইউনো বলে ওঠে, পাপির দল, তোদের জন্যই ভাবে ধরা খেয়ে যাবে। মুখ বন্ধ রাখ। ভাই, আমার মুখটা বন্ধ হতে চায় না, কি করা যায় বলতো? ট্রেনের মতো দুঃখগুলো মুখ ফেটে বেরিয়ে আসছে। তখনই লি জাং-সুক বায়ু ত্যাগ করে। বিকট শব্দে সে বায়ুতে গন্ধের পরিমাণও ঢের বেশি, মনে হচ্ছে বায়ুর সঙ্গে পটিও বেরিয়ে গেছে। সকলেই নাক মুখ বন্ধ করে ফেলে। বোগাম নিজের শার্ট খুলে বাতাস নেয় মুখের কাছে, যাতে হাওয়ায় দুর্গন্ধ দূরে চলে যায়। জেহব বলে, ভাই, তোর প্যান্ট মাখিয়ে গেছে না? কয়দিন যাবত পেট পরিষ্কার করিস না, বলতো? সরল লি জাং-সুক ক্যাবলা হাসি দিয়ে বলে, তোদের মুখ বন্ধ করার জন্য হালকা করে বায়ু বের করতে চেয়েছিলাম, কিন্তু শালার বায়ু বেইমানি করে পুরোটাই বেরিয়ে গেছে। আমার কি দোষ বল? ইউনো লি জাং-সুকের পিছনে ছিল। গোটা গন্ধটা সে অনুভব করেছে এবং শেষ মুহূর্তে চোখ মুখ উল্টে পড়ে যায়। টান টান হয়ে শুয়ে পড়ে ঘাসের ওপর। নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। জীবনে অনেক কিছু দেখেছে, অনেক গন্ধ হজম করেছে, কিন্তু লি জাং-সুকের বায়ুর গন্ধ সে হজম করে নিতে পারে না, সেন্সলেস হয়ে যায়। বোগাম, জেহব দুজনে একে অপরের মুখ চাচাই করে, তারপর তাকায় লি জাং-সুকের পানে, যেন এখনই তাকে চিবিয়ে খাবে। লি জাং-সুক একবার নিজের প্যান্ট চেক করে, আসলে কি মাখিয়ে ফেললো? এত দুর্গন্ধ কেন? ভাই, তোরা আমায় বকিস না। আমি যদি জানতাম আমার পাদের গন্ধে ইউনো জ্ঞান হারাবে, তাহলে আমি পা দিতাম না, যেভাবেই হোক পা আটকে রাখতাম। বিশ্বাস কর। জেহব ঠাস করে একটা থাপ্পড় মারে লি জাং-সুকের মাথায়। শালা গরু মরা খেয়েছিস? মারিস না ভাই, আমি এর জীবনেও বাদ দেব না। ভাবির কসম, তোরা শান্ত হ। যে গন্ধ খাওয়াইছিস তাতে শান্ত হতে পারছি না। শালা তুই প্রতিদিন 3বার টয়লেট করবি। জেহব, ওকে রুটিন বানিয়ে দিস তো। কিন্তু আমি তো এমনিতেও 4বার করি। আর কিছু বলার ভাষা খুঁজে পায় না ওরা। ইউনো নড়ে চড়ে পিটপিট করে চোখ খুলে মাথার উপরে নীল আসমান দেখতে পায়। সে ভয়ঙ্কর দুর্গন্ধের সন্ধানে নাক টানে, না, কিন্তু নেই। পরিবেশ স্বাভাবিক। মনে মনে খুশি হলো যেন। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলে ওঠে, ভাই, আমি বেঁচে আছি নাকি মরে গেছি? বেঁচে আছিস? ভাইরে ভাই, গন্ধে মনে হচ্ছিল জানটা বেরিয়ে যাবে। পাদের গন্ধে জ্ঞান হারালে বিয়ে করবি কেমনে? কেন ভাই, বইয়ের পাদের গন্ধ কি লি জাং-সুকের পাদের মতো হয় নাকি? হইলে মাপ চাই, জীবনেও বিয়ে করবো না। জেহব প্রতিবাদের স্বরে কিছু বলতে যাচ্ছিল, তখনই বোগাম বলে, আয়ু ভিতরে ঢুকে পড়েছে। তোরা তোদের সরগোল বন্ধ করে ওর দিকে মনোযোগ দে। দেখ মেয়েটা সব ঠিকঠাক ম্যানেজ করতে পারে কিনা। সবাই আবারও ঝাউ গাছের আড়ালে যায়। জেহব দুর্বীক্ষণ যন্ত্র তাক করায়। বউটাকে নজরে নজরে রাখতে হবে। তোদের বলে রাখলাম, আমার বউয়ের কিছু হলে কায়ের টুনটুনি আস্ত রাখবো না, একবার গোড়া থেকে কাটবো। কাটিস শালা, আগে দেখ কি হয়। চিন্তিত তে এদিক ওদিক পায়চারি করছে। ছোট জিসান বিছানায় ফোন দিয়ে খেলছে, আর জাংকুক ল্যাপটপে কিছু করছে। তের বিরক্ত লাগে। একটা মানুষ 5টা মানুষকে বিপদের মধ্যে ফেলে এমন রিল্যাক্সে কিভাবে থাকতে পারে? এর মধ্যে কি মন নেই? চিন্তা নামক শব্দটা কি তাকে ছেড়ে পালিয়েছে? নির্দয় পাষাণ হার্টলেস একটা মানুষ। জাংকুককে যখন মনে মনে গালি দিচ্ছিল তে, তখনই তার ফোন বেজে ওঠে। জিসানের হাতে ছিল ফোন, তে সেটা হাতে নেয়। স্ক্রিনে বাংলাদেশে একটা নাম্বার দেখাচ্ছে। জাংকুক আর চোখে এক পলক তাকায় তার দিকে। তে ভেঙচি কেটে কল রিসিভ করে। হ্যালো তে। তে সঙ্গে সঙ্গে ফোনখানা বিছানায় ফেলে দেয়। জাংকুকের মুখ পানে তাকিয়ে বলে, ব্রাইট কল করেছে, জানলে আমি জীবনেও রিসিভ করতাম না। জাংকুক বাঁকা হাসে। জিসানকে ডিঙিয়ে ফোনখানা হাতে নেয়, তারপর কানে ঠেকিয়ে শান্ত স্বরে বলে, বলো ব্রাইট, আমার বোন আপনার কাছে? হ্যাঁ, সে জেহবকে ভালোবাসে, তার সঙ্গে থাকতে চায়। আমাদের একবারও জানানো যেত না?
নিজের বোনকে কল করে জিজ্ঞেস করো, আমি নাম্বার হোয়াটসঅ্যাপ করছি, আমার বউয়ের ফোনে নেক্সট টাইম আর কল করবে না, ওকে? ব্রাইট বোধহয় কিছু বলতে চাচ্ছিল, কিন্তু সেটা শোনার সময় নেই জাঙ্কুকের। সে কল কাটে এবং তখনই ডাকে জিমিনকে। জিমিন, তোর বেবি নিয়ে যা, কান্না করছে। তে অবাক হয়ে জিজ্ঞেস করে, কখন কাঁদলো ও? শান্ত বাচ্চার মতো তো খেলা করছে। জিমিন চলে আসে, মাকে দেখে সত্যিই কেঁদে ওঠে বাচ্চাটি। জাঙ্কুক চোখের ইশারায় থেকে দেখায়, বলছে দেখো কাছে। জিমিন ছেলেকে কোলে নিয়ে কলামনা করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক ল্যাপটপে মনোযোগ দিয়ে বলে, পাখি ডোর লক করে আসো, একটা জিনিস দেখাবো। এমনিতে দেখানো যাবে না? জাঙ্কুক জবাব দেয় না, তে গিয়ে দরজা বন্ধ করে আসে। লাইট অফ করে দাও। তে ভ্রুকুচকে লাইট অফ করে জাঙ্কুকের পাশে বসে বলে, দেখান কি দেখাবেন? জাঙ্কুক আওয়ার ফল্ট মুভির একটা দৃশ্য প্লে করে ল্যাপটপে। তে চোখ মুখ খিচে বন্ধ করে ছি বলে ওঠে। জাঙ্কুক যেন শুনলো না, সে তের কোমর জড়িয়ে ধরে বলে, লেটস ট্রাই। তে শুকনো ঢোক গেলে বলে, টেনশন হচ্ছে না আপনার? তোমার হচ্ছে তো? হ্যাঁ, খুব টেনশন হচ্ছে। আয়ুকে ঠিকঠাক করতে পারলো? ওকে, তোমার টেনশন কমিয়ে দিচ্ছি, ট্রাস্ট মি, সব ভুলে যাবে। না প্লিজ, ডিস্টার্ব করলে বাংলাদেশে ছুঁড়ে ফেলে আসবো, আর জীবনেও আনবো না। ব্যাস, আর কোনো কথা বলার সাহস হয় না তের। বেপরোয়া জাঙ্কুক ব্যস্ত ভঙ্গিমায় প্রেয়সীর শাড়ি খুলতে উদ্ধত হয়, চুমুতে ভরিয়ে দিতে থাকে গোটা মুখশ্রী। আয়ু কায়ের বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির মেইন দরজা খোলা ছিল বলে খুব বেশি কষ্ট করতে হয় না। ড্রয়িং রুমে কাই এবং তার স্ত্রী বসেছিল। আয়ু কিভাবে ঢুকেছে দেখে বলে ওঠে, এই মেয়ে, কে তুমি? এভাবে বাড়ির ভিতরে ঢুকে পড়লে কেন? আয়ু শুকনো ঢোক গেলে মনে মনে আল্লাহ আল্লাহ করতে করতে সামনে এগোয়। ঠোঁটের কোণে চওড়া হাসি ঝুলিয়ে বলে ওঠে, আমি রোজ ম্যামের সঙ্গে দেখা করতে এসেছি, তার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ সেটা বুঝলাম, কিন্তু তুমি কে? আগে পরিচয় দাও। আয়ু এগিয়ে এসে অনুমতি ছাড়াই কায়ের পাশে বসে পড়ে। তারপর গলগল করে বলতে শুরু করে, আমি জিওন জাঙ্কুকের অফিসে আগে জব করতাম। ভীষণ খারাপ মানুষ তিনি, বিনা নোটিশে আমাকে কোম্পানি থেকে বের করে দিয়েছিল। তার উপর আমার অনেক রাগ জমে আছে, প্রতিশোধ নিতে চাই আমি। আর একমাত্র রোজ ম্যামই আমায় হেল্প করতে পারে। রোজ নিজের রুম থেকে বেরিয়ে আসে। আসলে সে আয়ের কথাগুলো শুনতে পেয়েছে। এমন কাউকেই তো সে খুঁজছিল। এতদিন নিজেকে নিঃসঙ্গ মনে হয়েছে, তাকে হেল্প করার মতো কেউ নেই, এমন একটাই মনোভাব তৈরি হয়েছিল। তবে এই মুহূর্তে আশার আলো দেখতে পাচ্ছে, কেউ তো একজন আছে যে তাকে সবকিছুতে হেল্প করবে। রোজকে দেখে আয়ো দাঁড়িয়ে পড়ে, একগাল হেসে দৌড়ে রোজের সামনে যায়। ম্যাম, আমি আপনাকে চিনি। ওই যে সেদিন বোগাম ভাইয়ের সঙ্গে ঝগড়া করলেন না, আপনাদের পেছনেই ছিলাম আমি, সব কথা শুনেছি। আমি আপনাকে হেল্প করতে চাই, জীবন জাঙ্কুকের পতন দেখতে চাই। প্লিজ ম্যাম, আপনি আমাকে আপনার সাথে নিন। রোজ আয়ুর পা থেকে মাথা পর্যন্ত এক পলক দেখে নেয়, তারপর বলে, চলো বাইরে গিয়ে কথা বলি। যে হোক বোগাম, ইয়োনো এবং লিজাংসো আয়ুর বলা সবগুলো কথা শুনতে পেয়েছে, ফোনে কানেক্ট রয়েছে তারা। বোগাম বলে ওঠে, ভাই সব তো প্ল্যান মতো এগোচ্ছে, এমন চলতে থাকলে এই ডাইনিকেই তো আমার বিয়ে করতে হবে। কি হবে আমার? জীবনটা বরবাদ। যে হোক বোগামকে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে কবিতা আবৃত্তি করে, ভয় কেন প্রাণীর বন্ধু, সঙ্গে আছি তোমার। বাসার ঘরে মেশিন কাজ না করলে বড় দুঃখ হবে আমার, তাই তো আমি কুদরতি তেল কিনবো তাড়াতাড়ি, তোমার মেশিন ভালো হবে কথা দিতে পারি। ইয়োনো এবং লিজাংসোক হাত তালি দেয়, বাহবা দিয়ে বলে, বন্ধু তুই একজন সত্যিকারের কবি, তোর কবিতায় রয়েছে সাহিত্যের বিশাল বিশাল শব্দ, এক্সট্রিম লেভেলের প্রতিভা তোর। তোর প্রতিভার কাছে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, জসীমউদ্দিন সবাই ফেল। এই যুগে সাহিত্যের কদর থাকলে বাংলাদেশ সরকার কিডনি বিক্রি করে হলেও তোকে নোবেল দিত। যে হোক নিজের চুলগুলো ঠিকঠাক করে, যেন এখনই তার জন্য নোবেল নিয়ে কেউ এগিয়ে আসছে। এসব দেখে গা পিত্তি জ্বলে ওঠে বোগামের। সে মুখ বাঁকিয়ে বলে, জুতা দিয়ে নোবেল বানানো হতো, ও সেটাই ডিজার্ভ করে। যে হোক ঘর প্রতিবাদের সুরে কিছু বলতে চায়, তখনই থামিয়ে বোগাম বলে, ভাই একটু গভীরে চিন্তা কর। ধর এই ডাইনিকে আমি বিয়ে করলাম, বাসরও হলো, তারপর আমি ঘুমিয়ে গেলাম। সকালে উঠে যদি দেখি আমার মেশিন নাই, শালি কেটে বিক্রি করে দিয়েছে, তখন কি হবে আমার? যে লিজাংসো উচ্চ স্বরে হেসে ওঠে। তখনই দেখা যায় আয়ু এবং রোজ বাইরে আসছে। ওরা হাসি থামিয়ে সোজা হয়ে বসে। ঝড় এদিকেই দৌড়ে আসছে, যখন তখন মাথার উপর দিয়ে বয়ে যাবে। চুল দু একটা থাকলেও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। অদ্ভুত এক জীবন জাঙ্কুককে চেনেতে এই পাষাণ পুরুষের কোমল মিষ্টি সুমধুর কণ্ঠস্বর শুনেছে সে, বিশাল ধীর উলঙ্গ দেহখানাও দেখেছে। অন্যরকম দেখায় তাকে, তাদের একান্ত মুহূর্তের দৃশ্য অন্যরকম। জাঙ্কুকের ফিসফিস করে বলা কথাগুলো একটু বেশি আদরে শোনায়, আবার বেপরোয়া ভঙ্গিমায় অশ্লীল কথাগুলো অন্যরকম শোনায়। গোটা দুনিয়াটা তাকে চেনে।
কিন্তু তে যে রূপে চেনে সেই রূপে কেউ চেনে না, কেউ কখনো জানতেও পারবে না জাঙ্কুকের দুর্বলতা। সেও ভয় পায়, অন্তরঙ্গ মুহূর্তে হাজারবার জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো। এই মুহূর্তে জাঙ্কুকের উন্মুক্ত বুকে মাথা রেখে শুয়ে আছে তে। মানুষটা রেগে গিয়েছে, মূলত তার রাগ কমানোর জন্য এভাবে লেপ্টে থাকা। তার রেগে যাওয়ার কারণ হচ্ছে গভীর আলিঙ্গন এবং মিষ্টি যন্ত্রণার মাঝে নরম তে সহ্য করতে না পেরে ছেড়ে দিতে বলে। প্রথমবার জাঙ্কুক রিয়াক্ট করে না, দ্বিতীয়বারও কিছু বলে না, কিন্তু তৃতীয়বার বলতেই ছেড়ে দেয় তেকে। খুলে ফেলা শাড়ি তের গায়ে জড়িয়ে ছুঁড়ে মেরে নিজের গায়ে শার্ট জড়িয়ে নেয়। তারপর কানে হেডফোন গুঁজে বসে পড়ে ল্যাপটপ নিয়ে। তের মূলত অসহায় নয়নে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে জাঙ্কুকের মুখ পানে। তারপর শাড়ি দ্বারা কোনো রকম নিজেকে গুছিয়ে জাঙ্কুকের পাশে বসে তার পিঠে মাথা রেখে আদুরে সরে বলে আমি তো সরি, ভুল হয়ে গেছে, আপনি রাগ করিয়েন না প্লিজ। জাঙ্কুক ব্যস্ত ভঙ্গিমায় ল্যাপটপের কিবোর্ডে দু আঙুল দ্বারা টাইপ করতে করতে জবাব দেয় রাগ করিনি, কাজ করব, ডিস্টার্ব করিও না। তে ওকে মেরে জাঙ্কুকের মুখখানা দেখে নেয়, রেগে লাল হয়ে আছে, তবু বলছে রাগ করিনি। আসলেই বেটা মানুষ ন্যাকামিতে সেরা, আড়ালে মুখ বাঁকাইতে। তারপর বলে আপনি যা বলবেন আমি তাই করব, না মানে আর ডিস্টার্ব করব না, আপনি শুরু করুন। জাঙ্কুক দুই ভ্রু আড়াআড়ি ভাবে কুঁচকে বলে কি শুরু করব? তে কি জবাব দেবে বুঝতে পারে না। বেটা বুঝতে পারছে না কি শুরু করবে। যাও গিয়ে দেখো আম্মু জিমিন ওরা কি করছে, আমাকে কাজ করতে দাও। তে জাঙ্কুকের সামনে থেকে ল্যাপটপ সরিয়ে ফেলে, তাকে ধাক্কা দিয়ে শুইয়ে দিয়ে শার্টের বোতাম খুলে ফেলে। তারপর উন্মুক্ত বুকে মাথা রেখে নিজেও শুয়ে পড়ে। কি হচ্ছে এসব তে? কাজ করছি না আমি? তে নাক ফুলিয়ে বলে তে কেন বললেন? পাখি বলুন। মুড নেই, ছাড়বো না যতক্ষণ পাখি না বলবেন ছাড়াছাড়ি নেই। একটু আদর করতে গেলেই মরে যাচ্ছ, এমন বিহেভ করো যেন আমি খেয়ে ফেলছি তোমায়। এখন আবার ঢং করছো কেন? তাই ঠোঁট বাঁকিয়ে বলে আর ঢং করবো না প্লিজ রাজকুমার। জাঙ্কুক জবাব দেয় না, তাই মাথা তুলে তাকায় জনাবের গুমরা মুখ পানে। তারপর চট করে চুমু খেয়ে নেয় গোলাপি অধরে। একটা চুমু দিতে গিয়েই যেন ফেসে গেল তে। আরো খেতে ইচ্ছে করছে, কি আর করার, আরো 4-5টা খেয়ে নেয়। তারপর যখনই সরে আসতে যাবে জাঙ্কুক তাকে বিছানায় শুয়ে উপরে উঠে পড়ে। শুরুটা তুমি করলে, শেষটা তবে আমিই করি। অসহায় তে আর কি বলবে, সম্মতি জানানো ছাড়া উপায় আছে? একবার ভালোবেসে পাখি বলুন, তারপর যা খুশি তাই করুন। আজকে ভালোবাসি বলে নয়, বেশে দেখাবো, এমন ভালোবাসবো যে বলতে বাধ্য হবে জিয়ন জাঙ্কুক আমাকে অসম্ভব ভালোবাসে। এই ভর সন্ধ্যাবেলায় গোসল করতে হয়েছে তেকে। এমনিতেই সকাল থেকে মাথা ঝিমঝিম করছে, ঠান্ডা লাগবে লাগবে ভাব। এখন এই অবেলায় গোসল করার ফলে নাক চুলকাচ্ছে, এবার ঠান্ডা লেগেই যাবে। অথচ জনাবকে দেখো, তের এত বড় ক্ষতি করেও নিশ্চিন্তে ল্যাপটপ ঘাটছে। অফিসে যাওয়া তো চাঙ্গে উঠেছে, সারাদিন কাউচে বসে থাকবে, ল্যাপটপ ঘাটবে, কানে হেডফোন গুঁজে কি জানি শুনবে আর তেকে জ্বালাবে। এটাই তো ওনার রুটিন হয়ে গেছে। টাওয়াল দ্বারা চুল মুছতে মুছতে কক্ষ থেকে বের হতে নাইতে জাঙ্কুক বলে ওঠে পাখি কাম হিয়ার। পা জোড়া থামে তের, দুহাত কোমরে রেখে ভ্রু কুঁচকে তাকায় জাঙ্কুকের মুখ পানে। ঠোঁট বাঁকিয়ে বলে আপনি একজন খারাপ মানুষ, আপনার কথা শোনা তো দূর, আশেপাশেও আসা উচিত নয় আমার। বলে বড় বড় পা ফেলে চলে যায়। জাঙ্কুক দুই ভ্রু আড়াআড়ি ভাবে কুঁচকে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে তের যাওয়ার পানে। তারপর বিড়বিড় করে বলে ইডিয়েট। ম্যাম, বোগাম স্যারকে রিজেক্ট করে আপনি ভুল করেছেন। রিভেঞ্জ নিতে হয় কাছাকাছি থেকে, শত্রুর আশেপাশে থাকলে তবেই তো তার ক্ষতি করা যায়, তাই না? আপনার উচিত ছিল বোগাম স্যারকে বিয়ে করে ওই বাড়িতে পার্মানেন্টলি ঢুকে যাওয়া, তারপর সুযোগ বুঝে রিভেঞ্জ নিয়ে নেওয়া। আয়ুর কথাগুলো মন দিয়ে শুনল রোজ এবং বুঝতে পারে মেয়েটা মিথ্যে বলেনি। গার্লফ্রেন্ডের জন্য বন্ধুকে ছাড়বে না বোগাম, তবে বউয়ের জন্য ছাড়তে বাধ্য। সংসার সুখী রাখার জন্য মানুষ বাবা মাকে ছেড়ে দেয়, আর বোগাম সামান্য বন্ধুত্বকে ছাড়তে পারবে না? অবভিয়াসলি পারবে। ঠোঁট বাঁকিয়ে হাসে রোজ। আয়ুর উদ্দেশ্যে বলে তুমি বলছো আমি বোগামকে বিয়ের প্রপোজাল দেব? সরি বলবো সব কিছুর জন্য? অবশ্যই, পসিবল হলে আজকেই বিয়ে করে ফেলুন। আচ্ছা বলেই নিজের ফোনের ডায়াল কল ঘেটে বোগামের নাম্বারটা বের করে এবং তখনই কল দেয়। বোগাম নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে আপসেট হয়ে পড়েছে। রাস্তার পাশে হাঁটু গেড়ে বসে ঘাস চিবোচ্ছে। যেহেতু একবার বোগামকে দেখছে তো আরেকবার আয়ের কথা শুনছে মন দিয়ে। শত হোক বউটা তার, চিন্তাও শুধু তারই। বলে ওঠে বোগাম ভাই তুই চিন্তা করিস না, পাখি ছাড়াও মানুষ বাঁচে। আমরা বরং 2-3টা বাচ্চা দত্তক এনে দেবো তোকে, তাদের নিয়ে না হয় বাকি জীবনটা কাটিয়ে দিস। কটমট নয়নে ইয়নোর মুখ পানে তাকায় বোগাম। ইচ্ছে তো করছে পায়ের জুতোটা খুলে ইয়নোর মুখ পানে ফিক্কা দিতে, কিন্তু খালি পায়ে বাসায় যাবে কি করে, তাই জুতো ফিক্কা দিল না। লিজাংসু তুই আরেকটা পাদ মেরে 2 ঘন্টার জন্য ইয়নোকে অজ্ঞান করে দে, হালা বেশি কথা বলে। সঙ্গে সঙ্গে ইয়নো 2 হাতে নাক চেপে ধরে কাঁদো কাঁদো স্বরে বলে ওঠে
ভাই আমি আর জীবনেও কথা বলবো না, তুই এই অবিচারটা করিস না আমার সাথে। তখনই বোগামের কল বেজে ওঠে, চারজনই হকচকিয়ে ওঠে, একে অপরের উপরে পড়ে যায়, সবার নিচে পড়ে জিহব। ভালোই ব্যথা পেয়েছে কোমরে, দামড়া দামড়া ছেলেদের ভর কে আরো নিতে পারে? চিৎকার করে ওঠে ছেলেটা। সবাই একে একে জিহবের উপর থেকে সরে। বোগাম পকেট থেকে ফোন বের করতে স্ক্রিনে ডাইনি লেখা ভেসে ওঠে। মানে রোজ কল করেছে। এ এ এ ভাই, ডাইনি কল করেছে, ধরবো নাকি? উত্তেজনা কাকে বলে জানতে যদি চাও, বোগান নামক জাতশালার মুখ পানে চাও। দিল আমার কোমর ভেঙে, জাউরামানির ঠেলায় বাদরের মতো বন্ধু পেয়েছিলাম উত্তরবঙ্গের মেলায়। জিওপের এত সুন্দর কবিতা শুনে আজকে কেউ বাহবা দেয় না। সকলের নজর বোগামের ফোনের দিকে। ইতিমধ্যেই লিজাংসুক অতিরিক্ত মাতব্বরি করে কলখানা রিসিভ করে ফেলেছে এবং লম্বা সালাম দিয়ে বলে ওঠে, আসসালামু আলাইকুম রোজমণি, ভালো আছো নাকি? রোজ বিরক্ত হলো বোধহয়, ক্ষিপ্ত স্বরে বললে, বোগামকে কল দিন। বোগাম তো অসমে গেছে, কি দরকার? আমাকে বলতে পারো, আমি ভালো ছেলে, এক অক্ষরও বাড়িতে গিয়ে বলবো না। যতটুকু বলতে বলবা আমি ততটুকুই বলবো। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাকে একবার বলেছিল তার মনের কথা আজ অব্দি কাউকে বলেনি। কথাগুলো পেটের মধ্যে থাকতে থাকতে বাচ্চা পয়দা করে ফেলেছে, তাও বলছি না। অসমে কি করতে গেছে? আমরা তো সাধারণ মধু বা পটি করতে যাই, এখন বোগাম কি করতে গেছে তা তো বলতে পারি না। তুমি বললে ওয়াশরুমের জানালা দিয়ে উকি দিয়ে দেখতে পারি হালা কি করছে। ওসবের দরকার নেই, আমি বোগামকে বিয়ে করতে চাই আজকে এবং এক্ষুনি। কোনো ব্যাপার না, তুমি আমাদের বাসায় চলে আসো, আমরা বিয়ের ব্যবস্থা করেছি। আর হ্যাঁ, বোগামকে সারপ্রাইজ দেব, তুমি চলে আসো। বলেই কলখানা কেটে দেয়। তারপর চার বন্ধু হাত মিলায়। এবার তো হবে আসল মজা। সুইজারল্যান্ডে কাজী পাওয়া খুব কষ্টকর, তবু অনেক খুঁজে একটা হুজুর টাইপের লোক ধরে নিয়ে এসেছে জেহব, ইয়োনো আর লিজাংসুক। আপাতত ড্রয়িং রুমে বসে আছে সবাই, আর রোজকে সাজাচ্ছে তে এবং আয়ু। বোগামের সাজুগুজুর প্রয়োজন নেই, সে যে শার্টখানা পরেছিল সেই শার্ট পরে বসে আছে জাঙ্কুকের পাশে। হাত পা রীতিমতো কাঁপছে তার। এই তো গতকাল ফেসবুকের নিউজ ফিড ঘাটতে ঘাটতে একখানা নিউজ সামনে পড়ে, জুনিয়র সাকিব নামক এক বিখ্যাত টিকটকারের গোপনাঙ্গ কেটে দিয়েছে তার বউ। ছেলেটা হাসপাতালের বেডে শুয়ে কাঁদছে। একটা দুষ্ট সাংবাদিকের ক্যামেরায় কয়েক সেকেন্ডের জন্য দেখা যায় কাটা স্থান। বোগাম সেটা জুম করে দেখেছে। সুইজারল্যান্ড তেমন ঘটনা ঘটেনি কখনো। এবার বোগামের সাথে যদি এমনটা হয়, তাহলে সব নিউজ চ্যানেলের সাংবাদিক তার পেছনে লেগে পড়বে। বাই এনি চান্স যদি জুনিয়র সাকিবের মতো কোনো একটা সাংবাদিকের ক্যামেরায় তারও গোপনাঙ্গের ফুটেজ বন্দী হয়ে যায়, ইয়া আল্লাহ, কি হবে তখন? ভাবতেই চিৎকার করে ওঠে বোগাম। জাঙ্কুকের পা জোড়া জড়িয়ে ধরে কাঁদো কাঁদো স্বরে বলে, আব্বা আমি বিয়ে করবো না, মাফ করে দাও আমায়। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলে, সিন ক্রিয়েট করবি না বোগাম, পা ছেড়ে জায়গায় গিয়ে বস। আব্বা তুমি বুঝতে পারছো না, ওই ডাইনি আমার ভবিষ্যৎ কেটে দিবে, যেভাবে ওর বাপের। বিরক্ত হয় জাঙ্কুক, কিছু বলবে তার আগেই জেহব বলে ওঠে, যার নাই মাথা তার নাই কোনো চিন্তা, ওকে যে মেশিন ফেলে দিতে হয় সেটা হারানোর কেন এত ভয়? বন্ধু তুই রিল্যাক্স থাক, আমি আছি পাশে। কুদরতি তেল দিয়ে মালি বাকিটা শেষ করার আগেই জাঙ্কুক কঠিন দৃষ্টিতে তাকায় জিহবের মুখ পানে। ব্যাস, তার কবিতা আবৃত্তি বন্ধ হয়ে যায়। তে এবং আয়ু রোজকে নিয়ে চলে আসে। ভালোই ভালো তাদের বিয়েটা মিটে যায়। হুজুরকে অনেকগুলো টাকা দিয়ে বিদায় করে জাঙ্কুক। এখন সবাই মিলে বসে গল্প করছে। হঠাৎ করে আয়ু বলে ওঠে, তে তোমার গলায় কি হয়েছে, এমন লাল হয়ে আছে কেন? সকলের দৃষ্টি পড়ে তের দিকে। জিহব মাথায় গিয়ে ভালো করে দেখতে যায়, আর ইয়োনো বলে, হালা মা হয় আমাদের, তো মা ব্যথা পেলে দেখবো না? লজ্জায় পড়ে যায় তে, কোনো রকমে উঠে দৌড়ে নিজ কক্ষে চলে যায়। বুঝলাম না মা লজ্জা পেল কেন? বুঝলাম না ভাই, লজ্জার কি আছে? জাঙ্কুক জিসানকে কোলে নিয়ে যেতে যেতে বলে, তোদের সবার জন্য ফিডার কিনে আনবো আমি, ইডিয়েটের দল। বাসর ঘরে ঢুকতে ভয় পাচ্ছে বোগাম। আহারে, আজকেই বোধহয় তার জীবনের শেষ দিন। যে হোক কিছু একটা বোগামের হাতে দেয়, তারপর কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে, কাশফুল, ভালোবাসার নরম ছোঁয়ায় জীবন হোক সুখময়। অল দ্য বেস্ট ভাই। বোগাম শুকনো ঢোক গিলে বলে, সকালে যদি সব ঠিকঠাক থাকে আমি দুধ দিয়ে গোসল করব ভাই, দোয়া করিস আমার জন্য। ইয়োনো ধাক্কা মেরে কক্ষে ঢুকিয়ে দেয় বোগামকে। এখন বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। শালা অতিরিক্ত কথা বলে। রাত 12টা বাজে, জাঙ্কুক এখনো বাসায় ফেরেনি। সে যে সন্ধ্যার দিকে জিসানকে নিয়ে বেরিয়েছে। জিমিন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুম নেই তের চোখে। মানুষটা কোথায় গেল? ড্রয়িং রুমের সোফার গালে হাত দিয়ে বসে আছে তে। ইতিমধ্যে কয়েকবার কলও করে ফেলেছে, কিন্তু সে কল রিসিভ করছে না। এটাই তার চিন্তার আরো বাড়িয়ে দিচ্ছে। 12টা 40-এর দিকে কলিং বেল বেজে ওঠে। তে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দেখতে পায় জনাব এসেছে। বাচ্চাটা কোলের মধ্যে ঘুমিয়ে আছে। সে এক হাতে বাচ্চাটাকে আগলে রেখেছে।
এবং অপর হাতে একটা গিফট বক্স। সেটাতে দেখে এগিয়ে দিয়ে বলে ওঠে, পাখি, দিস ইজ ফর ইউ। সেটা হাতে নিয়ে বলে, কি আছে এতে? নিজেই দেখে নাও। আল্লাহর নামে ঢুকিল বোগাম, শেষ করে ব্যাস রোমাঞ্চের কামান। আমি যে হোক হতভাগা, তাই কপালে জুটল বোগামের বাসর দেখা। জিহবের এই কবিতা শুনে জাঙ্কুক নিজ কক্ষে যেতে যেতে বলে, জানালা দিয়ে উকি দিতে পারিস, আই থিঙ্ক কিছু দেখতে পাবি। জিহব যেন আশার আলো খুঁজে পেল, জুতো খুলে ইয়োনো এবং লিজানসুকের কক্ষের দিকে দৌড় দেয়, কিন্তু সেখানে গিয়ে ওদের খুঁজে পায় না। কোথায় গেছে হাদারাম দুটো আল্লাহই জানে। তাতে জিহবের কি, ওদের ছাড়াই ও বোগামের বাসর দেখবে। এটা ভেবেই জিহব এগোতে থাকে। সামনে পড়ে আইও, কপাল কুঁচকে বলে, কোথায় যাচ্ছ? পরে বলবো, আগে সামনে থেকে সরো, সবকিছু শেষ হয়ে গেল এখান দিয়ে। বলেই আয়ুকে সরিয়ে দৌড়ে চলে যায় জিহব। সেখানে গিয়ে সারপ্রাইজ হয়ে যায়, কেননা ইয়োনো লিজানসুক আগে থেকেই সেখানে উপস্থিত। তাদের হাত বেঁধে রাখা হয়েছে জানালার গ্রিলের সাথে। জিহব কপাল কুঁচকে বলে, ওরে শালার দল, আমায় না বলিয়া কেন এসেছো ভাই? আমি জিহব রাগ করেছি তাই। বন্ধুত্বকে দিয়ে বিসর্জন, আমি চলে যাব বৃন্দাবন। কেউ পারবে না ফেরাতে আমায়, আটকাতে কোনো মতে। আমি জানি ভাই, আমি চলে গেলে তোদের কি এসে যায় তাতে? লিজানসুক বিরক্ত স্বরে বলে, হালা চুপ কর, বোগাম বেঁধে রেখেছে আমাদের। বলেছে যদি রোজ আক্রমণ করে তাহলে চিল্লাচিল্লি করে মানুষ জড়ো করতে। না হয় বুঝলাম, কিন্তু আমায় কেন বললো না? তোদের থেকে আমার গলার আওয়াজ বেশি। বোগাম তোকে বিশ্বাস করে না, তুই নাকি পাখি কাটার পরে চিৎকার দিবি। দুঃখ পেল জিহব, ভীষণ কষ্ট পেয়েছে। নারী ভুঁড়িখানা তর করে কাঁপছে। যেখানে বিশ্বাস নেই সেখানে বন্ধুত্ব মূল্যহীন। এর একটা বিহিত করেই ছাড়বে জিহব, বিচার দেবে জাঙ্কুকের কাছে। খালি সকাল হওয়ার অপেক্ষা। আপাতত মনের দুঃখ মনে চেপে জানালা দিয়ে উকি দেয় জিহব। দেখতে পায় রোজ বিছানার মাঝখানে বসে আছে, আর বোগাম দরজার কাছে দাঁড়িয়ে আছে। বেচারা যে বেশ ভয় পেয়েছে মুখ দেখেই বোঝা যাচ্ছে। ওখানে দাঁড়িয়ে থাকবে। রোজ বোগামের পানে তাকিয়ে বলে ওঠে, শুকনো ঢোক গেলে বেচারা। একটু হাসার চেষ্টা করে বলে, না আসবো তো তোমার কাছে, তবে কথা দাও কাছে গেলে গোপন অঙ্গের দিকে তাকাবে না। তোমার বাবার কসম, আমি ভালো ছেলে। ওই জিহপের বুদ্ধি দিয়েছিল তোমার বাপের ওই কাটার জন্য। সব দোষ জিহপের। তুমি চাইলে আমি জিহপের সব কেটে দিব। জিহপ কটমট নয়নে তাকিয়ে থাকে বোগামের দিকে। আসলে বন্ধুত্ব নামের কলঙ্ক বোগাম। ওই হালার ব্যবস্থা করতেই হবে। হৃদয়ের মধ্যে থেকে ওর নামটা বের করে ফেলতে হবে। আমি কিছু মনে রাখিনি, তুমি আমার হাজবেন্ড, তোমার ক্ষতি করব না, কাছে এসো। বিশ্বাস হলো না বোগামের, তবুও গুটি গুটি পায়ে এগিয়ে যায়। একই সাথে ঘুমোতে হবে, রিক্স একটু না নিলে চলছেই না। বিছানার কাছে যেতেই নজর পড়ে টি টেবিলের উপরে থাকা চাকুর দিকে। সঙ্গে সঙ্গে সেটা হাতে নিয়ে দৌড়ে জানালার কাছে গিয়ে ফেলে দেয়। একেবারে জিহপের পায়ের কাছে গিয়ে পড়ে। রোজ হাসে, বোগাম তোমার এইসব কাটবো না আমি। বাংলাদেশের টিপিক্যাল বউ নাকি আমি? একটু নর্মাল হও। বোগামের বিশ্বাস করতে ইচ্ছে করলো। টুটের করে হাসি ঝুলিয়ে খাটে গিয়ে বসে। কাপা কাপা হাতে রোজের হাতটা ধরে বলে, যা হয়েছে ভুলে গিয়ে সুন্দর সংসার সাজাই আমরা, চলো। রোজ বোগামের গালে হাত দিয়ে বলে, সংসার করবো বলেই তো এসেছি, আপাতত সব বাদ। আজকে আমাদের বাসর, সেটা নিয়ে ভাবো। কাছে এসো। 31 বছরের টকবগে যুবক, আজ অব্দি একটা চুমু পর্যন্ত খেতে পারেনি। আহা, আজকে সে অশ্লীল কাজকর্মও করে ফেলবে। ভাবতে ভাবতেই রোজকে শুইয়ে দেয় এবং নিজেও রোজের উপর আছোয়া হয়। ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে চুমু খেতে যাবে, তখনই জিহব চেঁচিয়ে ওঠে। লাফাতে লাফাতে বলতে থাকে, বোগামের পাখি কাটা গেছে। জাঙ্কুক রে, দেখে যা, আমাদের বোগাম শেষ হয়ে গেছে। বোগাম লাফিয়ে ওঠে। প্রথমে চেক করে নেয় সব ঠিকঠাক আছে কিনা। রোজ প্রচন্ড বিরক্তিতে বিছানা ছেড়ে নামে। জানালার কাছে গিয়ে বলে, পাগল নাকি আপনি? এভাবে চিৎকার করছেন কেন? প্রাইভেসি বলে কি কিছু নেই? জিহব ছোট ছোট চোখ করে তাকিয়ে বলে, প্রাইভেসি? ওমা, ইংরেজি শব্দ? আমার দাদা 9 মাস নানের পেটে মামারে রেখে যুদ্ধ করেছে বাংলা ভাষার জন্য। আমি ওই করুণ কাহিনী ভুলিনি, তাই জীবনে ইংরেজি বই ছুঁয়ে দেখিনি। আমার সামনে ইংরেজি বললে ডিরেক্ট আমার নেত্রীকে কল করব, জেলে ঢুকাই দেব। কথাবার্তা সাবধানে বলবেন। রোজ ঠাস করে জানালা বন্ধ করে দেয়। বোগামের পানে তাকিয়ে বলে, তোমার বন্ধুরা এক একটা বাদর। বাইরে থেকে গানের সুর ভেসে আসে, তুমি দিও না গো বোগাম ভাইয়ের পাখি কাটিয়া, পাখির অভাবে ভাই আমার যাবে মরিয়া। বোগাম শুকনো ঢোক গেলে বিড়বিড় করে বলে, হালা খারাপ প্রো ম্যাক্স হয়ে গেছে। বাবা মায়ের সঙ্গে বড়বেলার কোনো ছবি নেই তের। মাঝে মধ্যে বড্ড আফসোস হতো। ভাবতো, ইস, বাবা মাকে আবার একসঙ্গে পেলে অনেকগুলো পিকচার তুলে রাখতাম। তের সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল আজকে। এই এআই এর সাহায্যে তে তার বাবা এবং মায়ের সঙ্গে বড়বেলার ফটো বানিয়েছে জাঙ্কুক। বিশাল একটা
ফটো ফ্রেমে পিকচারখানা বাঁধাই করে এনেছে। তাছাড়া বাবা মায়ের সঙ্গে কাটানো ছোটবেলার মুহূর্তগুলো সুন্দর করে এডিটিং করে সাজানো হয়েছে। এসব দেখে ইমোশনাল হয়ে ওঠেতে মায়ের কথা বড্ড মনে পড়ছে। চোখের পানি বাদ মানছে না, তাই হুহু করে কেঁদে ওঠে সে। জাঙ্কুকের এটা সহ্য হলো না। সে বড় বড় পা ফেলে দরজাখানা বন্ধ করে দিয়ে তের কাছে আসে। ক্রন্দনরত তেকে বুকে জড়িয়ে খাটের উপর বসে পড়ে। ভরসার বুক পেয়ে মেয়েটার কান্নার স্বর বেড়ে যায়। মনের মধ্যে চাপা কান্নাগুলো উগরে দিতে থাকে। জাঙ্কুক নিজের হাতখানা ঢুকিয়ে দেয় তের কাপড়ের ফাঁকে। স্পর্শকাতর জায়গায় চাপ প্রয়োগ করতেই তের কান্না থেমে যায়। সে ভেজা নয়ন মেলে জাঙ্কুকের চোখের দিকে তাকায়। বেহায়া লোকটা বাঁকা হেসে বলে ওঠে, কাঁদলে তোমায় সেক্সি দেখায়। আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। একটু ব্যথা দেই পাখি, তোমার দুঃখ কমে যাবে আর আমার শান্তি লাগবে। তে চলে যেতে চায় জাঙ্কুকের কাছ থেকে, নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায়, তবে ব্যর্থ হয়। বেপরোয়া পাষাণ পুরুষের কবল থেকে মুক্তি মেলে না, বরং নিজেকে সঁপে দিতে হয়। কাঁদবে না পাখি, তুমি কাঁদলে হেরে যাবে জীবন জাঙ্কুক। তোমার চোখের এক এক ফোঁটা পানি হীরার চেয়েও মূল্যবান। এই জাঙ্কুকের দুই গালে হাত দিয়ে বলে, কান্না পেলে কি করব? আমার কাছে আসবে, উন্মাদনায় কান্নার পিনিক ভুলিয়ে দিব। নভেম্বরের মাঝামাঝি। বাংলাদেশে এখন শীত পড়ে গিয়েছে, কিন্তু সুইজারল্যান্ডের ওয়েদার নাতিশীতোষ্ণ। জিন কিছুদিনের জন্য জিসান এবং জিমিনকে নিয়ে বাংলাদেশে ঘুরতে গিয়েছে। তেকেও সাথে নিয়ে যেতে চেয়েছিল, তবে জাঙ্কুক যেতে দেয়নি। ডিরেক্টলি মায়ের সামনে বলেছে, ওকে ছাড়া আমি 2 সেকেন্ডও থাকতে পারবো না। এটা শুনে অবশ্যই জিহপ একখানা কবিতা বলে ফেলেছে। নির্লজ্জের জন্য নোবেল থাকলে জাঙ্কুক আব্বাই পেত। বউয়ের প্রেমে পাগল হয়ে পাগলা গারদে যেত। মা ছেলে কাউকে মানে না, বলে অশ্লীল কথা। এই বেটার বাচ্চা হবে, তার নাম রাখবো অশ্লীলতা। ঝালা, তুই জাঙ্কুকের বড় ছেলে, তোর নামে অশ্লীলতা। ব্যাস, তখন থেকে জেহোপের নাম অশ্লীলতা হয়ে গেল। উঠতে বসতে খাইতে শুইতে এই নামেই ডাকা হয়। এমনকি আয়ু তাই বলে ডাকে। দুঃখে জেহোপের ইচ্ছে করে সুইজারল্যান্ড থেকে বাংলাদেশ চলে যেতে। বর্তমানে গোটা বিশ্বের সব থেকে সাকসেসফুল বিজনেসম্যান হিসেবে পরিচিতি লাভ করেছেন জিয়ন জাঙ্কুক। পোশাকের পাশাপাশি পারফিউম, শ্যাম্পু এবং সাবানের বিজনেসও শুরু করেছে। বলা বাহুল্য, সব বিজনেসেই দ্বিগুণ পরিমাণ লাভবান হচ্ছে। সুইজারল্যান্ড, সিঙ্গাপুর এবং বাংলাদেশ সহ বিশ্বের সব দেশেই তার কোম্পানির প্রোডাক্টের চাহিদা রয়েছে বেশ। এসবের জন্য জাঙ্কুক তেকে ক্রেডিট দেয়। এই তো কিছুদিন আগে সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রী সব বিজনেসম্যানদের নিয়ে একটা পার্টি থ্রো অর্গানাইজেশন করেছিল। সেখানে জাঙ্কুককে স্পিচ দিতে বলা হয়। সে মাইক্রোফোন হাতে নিয়ে মৃদু হেসে বলে ওঠে, আমার এই সাকসেস আমার বউয়ের জন্য। সে ছিল বলেই আমি পেরেছি, সে না থাকলে কিছুই হতো না। সেখানে উপস্থিত সকলের সহ গোটা বিশ্বের মানুষের কাছে জাঙ্কুকের এই কথাটা বড্ড বেশি ভালো লাগে। মুহূর্তে গোটা একটা জেনারেশনের কাছে জীবন জাঙ্কুক আইডল হয়ে ওঠে। যেখানে পুরুষ মানুষ স্ত্রীর সাহায্যে সাকসেস হওয়ার পরেও ক্রেডিট দিতে ইতস্তত বোধ করে, সেখানে জাঙ্কুক স্ত্রীর থেকে কোনো প্রকার সাহায্য না পেয়েও গোটা ক্রেডিট তাকে দিয়ে দিচ্ছে। তে নিজেও অবাক হয়, সে কি বললো? কোনোদিন বিজনেসের ব্যাপারে কোনো কথা বলেনি, সাহায্য তো দূরের কথা। রোজ বোগামের কান ভাঙার জন্য বলেছিল, তুমি তো সাথে ছিলে, তোমার কথা তো বললো না, সব ক্রেডিট বউয়ের। বোগাম হেসে জবাব দিয়েছিল, ক্রেডিট দিয়ে কি করব, ওর সাথে আছে এটাই তো অনেক। ব্যাস, রোজ আর কোনো কথা বলার সাহস পায় না, চুপচাপ কক্ষ থেকে বেরিয়ে যায়। তবে এসব শুনে ফেলেতে তার মনটা খারাপ হয়ে যায়। সত্যিই তো জাঙ্কুককে গোটা ব্যাপারে সাহায্য করেছে 4 বন্ধু, তাদের নামটা তো বলতেই পারতো। এভাবে সংসারে ভাঙন ধরবে, আলাদা হয়ে যাবে সবাই। না না, এমনটা হতে পারে না, তা হতে দিতে পারে না। জাঙ্কুক ফিরলে আজকে এ বিষয় নিয়ে কথা বলতে হবে। গত কয়েকদিন যাবৎ আয়ুর শরীর খারাপ, খাবার খেতে পারছে না, সর্বক্ষণ মাথা ঘোরায়, বেশি বেশি ঘুম পায়, মাছ দেখলেই বমি বমি লাগে। বিষয়টা যেও খেয়াল করেছে, কিন্তু কিছু বলছে না। তো আজকে অফিস থেকে ফিরে কক্ষে যেতেই দেখতে পায় প্রেগনেন্সির কিট হাতে নিয়ে বসে আছে আয়ু, চোখে মুখে খুশির ঝিলিক। জিহব কপাল কুঁচকে বলে, কি হয়েছে? আয়ু দৌড়ে এসে জিহবকে জড়িয়ে ধরে বলে, আমি প্রেগনেন্ট। জিহব কিছু মুহূর্তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, পর মুহূর্তে চিৎকার করে কেঁদে ওঠে। আয়ু ভয় পেয়ে জিহবকে ছেড়ে দেয়। এখন সবাই জেনে যাবে আমি অশ্লীল কাজ কাম করেছি, সবাই আমাকে খারাপ ভাববে। এই মুখ আমি মানুষকে দেখাবো কি করে? ইয়া আল্লাহ, দড়ি ফেলুন, আমি চাঁদে উঠে যাই, না হলে মাটি ফাঁকা করুন, আমি মাটিতে ঢুকে যাই। বিরক্ত আয়ু জিহবের চুল টেনে দেয়। দাঁড়াম একটা, তুই যে একটা মেয়ের সঙ্গে এক ঘরে থাকিস, তাতে মানুষ বুঝে যায় তুই অশ্লীল। আজকে থেকে তুই আমার সাথে থাকবি না, আমাদের রুম আলাদা। বলেই আয়ু চলে যায়। জিহব কপালে হাত দিয়ে বসে পড়ে। ওহে আমার বধূ, তুমিই আমার কদু, হইও না রাগের ঠেলায় লাল, তাহলে পড়বে আমার পিঠে তাল। আমি জিহব সরল মানুষ, ভালোর বন্ধু ভালো, লেবুর রস নিয়ে তুমি করিও না মুখ কালো। আয়ু আবার ফিরে আসে, জিহবের গালে হাত দিয়ে বলে, লেবুর রস কি? না মানে যেটা দিয়ে তুমি প্রেগনেন্ট হলে।
এখন আমার মান সম্মান খেয়ে তুমি চলে যেও না, থাকবো কিভাবে আমি? হালা, আমি সত্যিই থাকবো না, বেয়াদব পাগল একটা। এর মন খারাপ, আয়ু প্রেগনেন্ট হয়ে গেল, অথচ সে এখনো প্রেগনেন্ট হতে পারলো না। প্রতি রাতে জাঙ্কুক পিল খাইয়ে দেয় তাকে, কিছু বললে বলবে তুমি এখনো ছোট, আরেকটু বড় হও। সে কেন বুঝতে চায় না তে বড় হয়ে গেছে। আয়ুর প্রেগনেন্টের কথা শুনে মা কত খুশি হলো। বোগাম ভাই মিষ্টি কিনে গোটা শহরে বিলালো। লি জাংসুক ইউনো আয়ুর জন্য গিফট আনলো। জিমিন সেখান থেকে অনলাইনে গিফট কিনে পাঠিয়ে দিল আয়ুর কাছে। শুধু তেই গিফট দিতে পারলো না, কেননা জাঙ্কুক ফেরেনি এখনো। সে আসলে তবেই তাকে নিয়ে বেরোবে এবং গিফট কিনবে। অপেক্ষা করতে করতে জাঙ্কুক বাসায় ফিরলো রাত 12টায়, হাতে বড় একটা বক্স এবং তার পেছনেও দুটো ছেলে গিফট নিয়ে দাঁড়িয়ে আছে। ড্রয়িং রুমে ছিল, জাঙ্কুককে দেখেই দাঁড়িয়ে পড়ে, বড় বড় পা ফেলে তার দিকে এগিয়ে গিয়ে বলে, কোথায় ছিলেন? কতবার কল করেছি। ইররেসপন্সিবল, বাড়ির কথা মনে থাকে না? জাঙ্কুক গম্ভীর স্বরে বলে, শাট আপ পাখি, বেশি কথা বলো তুমি। অভিমানের পাল্লা ভারী হয় তের, ঠোঁট বাঁকিয়ে কক্ষে চলে যেতে নাই। পেছন থেকে জাঙ্কুক বলে ওঠে, আয়ুকে গিফট দিয়ে তারপরে যাও। আমি গিফট কিনিনি, তোমার হাজবেন্ড কিনেছে। তে মুখ বাঁকিয়ে জাঙ্কুকের হাতের গিফট বক্স নেয় এবং আয়ুর কক্ষের দিকে এগোয়। জাঙ্কুক ছেলে দুটোর হাতে গিফট বক্স নিয়ে তাদের টাকা দিয়ে বিদায় করে। তারপর দরজা আটকে সেও এগোয় জিহুপদের কক্ষের দিকে। বোগাম, ইয়নো, লি জাংসুক তিনজনই জিহুপের পা ধরে ঝুলে আছে। কিভাবে বউকে প্রেগনেন্ট করলো তার রেসিপি জানতে চাচ্ছে। আয়ু কানে হেডফোন গুঁজে ফোন দেখছে। ওদের কথা শোনা মানেই বিপদ, কি থেকে কি বলবে আল্লাহ মালুম। ভাই, তোরা ইউটিউব দেখে রেসিপি দেখ, আমাকে ক্ষমা কর। না, জলজন্ত ভাই থাকতে ইউটিউব কেন দেখবো? তুই ভাই শুরু কর, প্রথমে কি করতে হয়? কি নিয়ে কথা হচ্ছে? মা রেসিপি বলছে না। কিসের রেসিপি? লেবুর রসের। তে বুঝতে না পারলেও জাঙ্কুক বুঝে যায়। সে গম্ভীর স্বরে বলে, তোরা কি ভালো হবি না? পরশুদিন ভালো হব। জাঙ্কুক সেদিকে কান না দিয়ে আয়ের সামনে গিফট বক্স নামায়, তারপর বলে, আই এম সো হ্যাপি, কংগ্রাচুলেশন। তে মুখ বাঁকিয়ে বলে, খুশি হলে মানুষ হাসে, জানেন না বোধহয়।